হ্যালো আইজি সাহেব। হ্যাঁ শামসু বল। গা ঝাড়া দিতে হবে, কুচে মুরগি আনতে হলে অভিনয়ের সম্রাট। যুদ্ধে কিন্তু এভাবে যেতে যায় না, কৌশল খাটাতে হয়। নজর নড়াচড়া করে কেমনে? আর লজ্জা ডিকশনারি ব্যাপারটা আমি ম্যানেজ করে নিছি। ওসি চাকরি তো খেবারই ধরছিলাম, অনেক অনুনয় বিনয় করে ক্ষমা চাইলো। কি করবো, গরিব মানুষ, চাকরি চলে গেলে তো বউসল নিয়ে পদে বসবি। ঠিক আছে, সমস্যা নাই। সবসময় ভিলেন হলে তো চলবি না, মানবিকতাও তো দেখাতে হবে। তবে এই সম্রাট মনে রাখি, সেই শামসু কিন্তু সুযোগ দেয়, রিপিট হলে ছাড় দেয় না। শোনেক, বিদ্রোহী উদয়মানকে রিমান্ডে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত সভাপতি মহোদয় এবং উপজেলার সকল সভাপতি ও সেক্রেটারিদের জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমার বক্তব্যের শুরুতেই বলতে চাই, দায়িত্ব মানে ধরে মরে খাওয়া না। আমরা রাজনীতি কেন করি? মানুষের সেবা এবং আধুনিক সমাজ গড়ে তোলার জন্যে। কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হয়, এটা আমরা আজ দেখতে পারতেছি না। চারিদিকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, অবৈধভাবে জমি দখলের ব্যবসা করে যাচ্ছে রাজনৈতিক সাইনবোর্ডের আড়ালে। এক একজনের ব্যাপারে তো এও শুনছি যে বিরোধী দলের নেতাদের সাথে মিলে মাদকের ব্যবসা করে যাচ্ছে। আমাদের কি ন্যূনতম লজ্জা ও দায়িত্ববোধ এই দেশ ও জনগণের জন্য আছে? নাই। নীতি ও আদর্শের ফায়দা নিয়ে যারা এগুলো উল্টাপাল্টা করতেছে, আমরা জানি কারা এর সাথে জড়িত। তাদের স্পষ্টভাবে হুঁশিয়ার করে দিতে চাই, পালানোর পথ খুঁজে পাবা না। ভালো হয়ে যাও, এলাকার মানুষকে নিরাপত্তা দাও। মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়নের জন্য মেধাভিত্তিক কাজ করো। সবার উদ্দেশ্যে বলতে চাই, রাজনৈতিক নোংরামোগুলো পরিহার করে মানুষের সেবাগুলো নিশ্চিত করি। নয়তো দুর্নীতিবাজ, চোর, ভণ্ড, মাদক ব্যবসায়ী শফিকের মতো নেতা বারবার নির্বাচিত হওয়ার সুযোগ পাবে। যাক, আমি কথা বেশি বাড়াবো না। আমার সম্মানিত সভাপতি মহোদয় সবার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলবেন। শেষ করার আগে শুধু এটাই বলবো, আমরা ছাত্র নেতা ছিলাম এবং উপজেলা চেয়ারম্যান থেকে এমপি হয়েছি। জীবন যৌবন সব দেশ ও মানুষের জন্য উজাড় করেছি। সবসময় আমার দায়িত্ব সঠিকভাবে পালন করে গেছি এবং এখনো দলের জন্য পরিশ্রম করে যাচ্ছি। তাই আসুন, গ্রুপিং এর নামে দলের মধ্যে ভাঙন না ধরায় দেশ ও জনগণের জন্য ঐক্যবদ্ধভাবে রাজনীতি করি। হাবিব ভাই তো সেই অ্যাকশন বক্তৃতা দিচ্ছে রে। আপনি এক বক্তব্য দিবে ডাকবি না ভাই? দেখি কি করে। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসতেছেন বগুড়া জেলার সম্মানিত সভাপতি আফজাল মাস্টার। আমরা তার জন্য গর্ববোধ করি। আশা করি তার দিক নির্দেশনামূলক বক্তব্য মনোযোগ দিয়ে শুনবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হোক জনতা পার্টি, জয় হোক মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম। শেষে আসে যে তেল মারল রে ডন, হাবিব ভাই এলাকা আবার খুবই ওস্তাদ। সেটাই তো হলো ভাই, আপনাকে তো ডাকলো না, সভাপতি বক্তব্য দিলেই তো প্রোগ্রাম শেষ। এখন বক্তৃতা না দেওয়াই ভালো হবে, ঘাড়ের যে অপবাদ চাপে আছে মুখ দিয়ে কথাই বাড়াবি না। চুপ করে, মাস্টার দেখি কি গুরুত্বপূর্ণ কথা কয়। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি প্রতিনিয়ত সবাই ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। তবে যারা জীবনের হিসাবগুলো এলোমেলো করে চলার পথকে কঠিন করে তুলেছেন, পাপের বোঝা বাড়তে বাড়তে মনের কলবও নাই হয়ে গেছে, রাতের বেলা ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম ধরে না, আল্লাহ তাদের হেদায়েত করুন, সঠিক পথ দেখান। আজকের এই অনুষ্ঠানের অনেক গুরুত্বপূর্ণ অর্থই রয়ে গেছে। তার আগে আমি বলতে চাই, আমরা জেলা কমিটি অনেকদিন ধরেই প্রত্যেকটা উপজেলার কমিটির উপর কড়া নজরদারি রেখে যাচ্ছিলাম। তাই কার কি পারফরমেন্স সেটা সম্পর্কে আমরা অজানা নই। মনে রাখবেন, রাজনীতিকে যদি কামাইয়ের লাইন ধরে মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করি, তাহলে জনগণ ভালোবাসার পরিবর্তে অভিশাপ দিবে। কৌশল করে এসব অপকর্ম পৃথিবীর আদালতে পার পেয়ে গেলেও হাসরের ময়দানে সবাইকে ঠিকই জবাবদিহি করতে হবে। রাজনীতির নামে সেবা করতে এসে মানুষের হক মেরে যাচ্ছেন। মনে রাখবেন, বান্দার হক মারার পাপ আল্লাহ কখনো ক্ষমা করেন না যদি বান্দা নিজে না ক্ষমা করে। প্রিয় ভাইরা আমার, আজকের এই উপস্থিতি দেখে আমার খুবই ভালো লাগতেছে। তবে কিছু কিছু কর্মকাণ্ডে আমি খুবই ব্যথিত। বিশেষ করে নির্বাচনে আমাদের ব্যর্থতা, যার ফল আমরা দীর্ঘ 1 মাস ধরে দেখে যাচ্ছি। শফিক কিভাবে বগুড়া জেলাতে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী সিন্ডিকেট গড়ে তুলেছে, এমনকি চুরির মতো নিকৃষ্ট কাজও তার দ্বারাই সংঘটিত হচ্ছে। এগুলোতে সহযোগিতা কারা করছেন? নাগরিক পার্টি, জনকল্যাণ পার্টি নাকি ওয়াকার্স পার্টি? আমাদের দলেরই কিছু কুলাঙ্গার জনগণের ঘাড়ে বসে জমদূতের মতন এসব কাজ করে যাচ্ছে। আরও হুঁশিয়ার করে বলে দিতে চাই, দলের ক্ষমতাকে পুঁজি করে শফিক যে অপকর্ম চালিয়ে যাচ্ছে, জনগণ তার হিসাব বুঝে নিবে। মনে রাখবেন, চোরেরা কখনো জনগণের কল্যাণের জন্য কাজ করে না, স্যুটটাই পরে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করে। বিপদ দেখলেই তারা সরে পড়ে পরিস্থিতির সুযোগে। এই বর্গিরাই আবার ফিরে আসে জনগণের সামনে কেঁদে কেঁদে ভোট চায়। আর আমরা অভাগা জাতি পুনরায় তাকে ভোট দিয়ে আবার এই অপকর্মগুলো করার সুযোগ দেই।
আমরা আর ভুল করতে চাই না, সংস্কার করে জেলার সাথে সাথে পুরো দেশকে এগিয়ে নেব। প্রিয় সাথী ভাইয়েরা আমার, বগুড়ার 12টি উপজেলার রেটিং তৈরি করেছি। এখানে ভালো ও খারাপ কাজের তারতম্যের রেশিও তৈরি করা হবে। যাদের ভালো কাজের পরিমাণ বেশি হবে তাদের কৌশলগত সুবিধার আওতাধীন করব, যাতে কর্মী ও সংগঠন চালাতে অর্থ সহায়তা পায়। আর যারা মাইনাস ফিগারে থাকবেন, কপাল পোড়াদের আরও স্পষ্টভাবে বলতে চাই, ভালো হওয়ার চেষ্টা করেন, জনগণকে বুকে টেনে নেন, তাদের সেবাটা নিশ্চিত করতে পারলেই নেতা হতে পারবেন। আরও মনে রাখবেন, মানুষকে কষ্ট দেবেন, জুলুম করবেন, অভিশাপ কুড়াতে হবে। সামনে এসে ভয়ে ভাই বলে সালাম দিলেও 2 পা পিছিয়ে যেতেই পেছন থেকে চুদির ভাই বলতে কেউ দ্বিধাবোধ করবে না। তাই আসুন, জনতা পার্টির উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ঐক্যের সাথে সবাই নিজেদের বিলিয়ে দেই। আমরা বিগত 1 বছর ধরে প্রত্যেকটা কমিটির উপর জরিপ চালিয়েছি। অলরেডি তাদের একটা লিস্ট আমাদের হাতে চলে এসেছে। এই পাবলিকলি তাদের নাম ঘোষণা করতে চাচ্ছি না। আর যারা জেলার প্রেসিডেন্ট সেক্রেটারির কমান্ড না মেনে শফিকের ভোট করে গেছে, তাদের প্রত্যেক প্রেসিডেন্ট সেক্রেটারিকে জবাবদিহিতা করতে হবে। অলরেডি তাদের একটা লিস্ট আমাদের হাতে চলে এসেছে। এই পাবলিকলি তাদের নাম ঘোষণা করতে চাচ্ছি না। কাম সাচ্ছে রে, সভাপতি না লঙ্গির গিট্টু ধরে টান মারলো। আল্লাহ জানে কপালে কি আছে। যে কমিটির বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে। প্রিয় ভাইরা আমার, আমি আর বেশি কথা বাড়াবো না। আশা করছি সবাই ফিরে গিয়ে নিজ নিজ কার্যক্রম শুরু করব। তাই সবার প্রতি ভালোবাসা ও দোয়া রেখে বলতে চাই, আসুন দেশটাকে নিরাপদে রাখি এবং সার্বভৌমত্ব গড়ে তুলি। সব দলের ভাষা হয়ে নিজেদেরকে মানুষের কল্যাণে বিলিয়ে দেই। এই বলে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করলাম। জয় হোক জনতা পার্টির, জয় হোক মেহনতি মানুষের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তোর তো অনেক কথাই শুনলাম। আমরা পাহাড়ে শান্তি ফেরাতে দিনরাত কাজ করে যাচ্ছি। পুলিশ সেনাবাহিনী তুকেরে চলার পথ সহজ করে দিছে, তারপরে অত লক্কর চক্কর কৃষকরে উদায়। তুই কি সব ইজিভাবে বলবো নাকি আবার শুরু করে দিমো? আপনার কথা আগে অনেক শুনেছি স্যার, ভাবছিলাম একদিন দেখা করে আপনার কাছ থেকে দোয়া ও ভালোবাসা নেব, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, দেশদ্রোহী আর সন্ত্রাসের তকমা গায়ে নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আমরা আসলে স্যার পাহাড়ি জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে রেখে সকল যুবককে ঐক্যবদ্ধ করি। এই দেশকে আমরা ভালোবাসি, দেশদ্রোহী বা সন্ত্রাসী নই। তাহলে তোদের কাছে গ্রেনেড, টাইম বম, এএমজি, মেশিন গান এগুলো কই থেকে আসলো? আরো 10টা স্যাটেলাইট ফোন, ওয়াকি টকি শালার বেটা নাটক করিস? একটা সামাজিক সংগঠনের কাছে এত বিদ্রোহী অস্ত্র থাকার মানে কি? আর স্যাটেলাইট ফোন কি জন্য ব্যবহার করিস? জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ করার জন্য নাকি? আমাদের নিজেদের মধ্যে ইমার্জেন্সি যোগাযোগের জন্য আমরা এই ফোনটা ব্যবহার করতেছিলাম। বিজয় গ্রুপ তো ফোনের টাওয়ার জ্যামিং করে ডাকাতি আর ছিনতাই করে যাচ্ছিল, যার জন্যই আমরা এই বিকল্প ব্যবস্থা নেই। এই শালা দেখি কাহিনী অন্যদিকে টানার চেষ্টা করিচ্ছে। ক্যারে ম্যার, মনে হয় তোর কম হচ্ছে, আবার শুরু করবো নাকি? ইন্ডিয়ার বিড়াল আরমান মল্লিকের সাথে এ পর্যন্ত তুই 4বার মিটিং করছু। সেরাটনে 3বার আর কক্সবাজারের লং বিচ হোটেলে 1বার। একজন র এজেন্টের সাথে তোর কিসের মিটিং? বলবো নাকি বলাতে হবে? আপনাকে সবই বলবো স্যার, তবে একটা কথা কি, আমাদের দুঃখ কেউ বুঝলো না। আমরা সবসময় পাহাড়ি জনগোষ্ঠীর উপকার করার চেষ্টা করে গেছি। আর পর্যটকদের সাজেকের রাস্তায় ধরে বিজয়ের চালা চামড়ারা তো সব কেড়ে নিত। আর সেখানে সুন্দরী মেয়ে থাকলে তো কথাই নেই স্যার, তাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে যেত আর তাকে খুঁজে পাওয়া যেত না। প্রশাসন মনে হচ্ছে কিছুই জানে না এমন ভাব তাদের, অথচ একটু পরপর বিজিবি আর সেনাবাহিনীর পুলিশের চেকপোস্ট। এগুলো অনেক আগের ঘটনা, বর্তমানে নিরাপত্তা খুব জোরদার হচ্ছে। তুই বলতে থাকে। এইরকম কয়েকটা ঘটনা আমরা সবাই মিলে রুখে দেই স্যার, যার কারণে বিজয় গ্রুপের সাথে আধিপত্য বিস্তার নিয়ে আমাদের একদিন মারামারি হয়। ওরা ভারী ভারী অস্ত্র নিয়ে আমাদের উপরে অ্যাটাক করে, সঙ্গে সঙ্গে 5-6টা স্পট ডেড। কিন্তু কি বলবো, প্রশাসনকে জানানোর পরও শক্ত কোনো পদক্ষেপ নেয় নেই, বাধ্য হয়ে আমরা অস্ত্র হাতে তুলে নিই। ক্যারে ওরা আসলে কোন জায়গায় ডাকাতি করতো? সাজেকে ওটার প্রথম 10 কিলোমিটার আগে। এখানে কিন্তু ওটা একটু কঠিন স্যার, মনে হবে অনেক উপরে উঠতেছি আবার অনেক নিচে নামতেছি। এই জায়গায় এরা পর্যটকদের আটকে দিয়ে সব কেড়ে নিত। তবে এই ঘটনার পর আমরা মেইন পয়েন্টগুলো শক্ত হাতে দখল করি। এর জন্য আমাদের প্রচুর অস্ত্রশস্ত্রের দরকার হয়, সেগুলো আমরা রাখাইন গ্রুপ থেকে সংগ্রহ করি। আর আমাদের অস্ত্র সংস্থান করতে চাচ্ছিল, যার জন্যই আমি আরমান মল্লিকের সাথে দেখা করি। তোদেরকে অর্থ সহযোগিতা করার উদ্দেশ্য কি ছিল? অবৈধ ব্যবসা আর অস্থিরতা তৈরির পরিকল্পনা। বিশ্বাস করেন স্যার, আমি এই ফাঁদে পা দেইনি। আর এই আপনাদের মেইন সেক্টরে গুপ্ত হয়ে আছে স্যার, বিশেষ করে বিমান বাহিনীতে বেশি। চাইলেও এদের ধরতে পারবে না। এদের মেইন উদ্দেশ্য হলো বাংলাদেশ যেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় শক্তিশালী না হয়। আর আপনারা জাতীয় নির্বাচন যত স্বচ্ছভাবেই করার চেষ্টা করেন না কেন, ডিপ স্টেটের বলয়ে এরা রেজাল্ট পরিবর্তন করে ফেলায়।
এদের কাছে এগুলো পান্তাবাদ, সচিবালয় থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত এদের দালালে ভরপুর। ডিজিপাই এনএসআই এদের প্রভাব বিশাল। ঢাকা এদের একটা অফিসে ছিল বিগত সময়ে। তে তোরা কক্সবাজারে কেন জড়ো হচ্ছিলি? অস্ত্রের বড় একটা চালান আসার কথা ছিল, যেটা টেকনাফে হ্যান্ডওভার হতো। আমরা এই ব্যবসা নিরুপায় হয়ে করছি স্যার। পুরো একটা ব্যাটেল চলতো এই অস্ত্র ব্যবসার টাকা দিয়ে, যাতে করে এই বাহিনী দিয়ে আমরা বাগাইছড়ি উপজেলাকে নিশ্চিত নিরাপত্তার মধ্যে রাখতে পারি। আমরা কোনো সন্ত্রাসী সংগঠন নই। বুঝতে পারছি রে উদয়, তবে তোকে যদি একটা সুযোগ দেয় তুই কি করতে পারবি? এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা করার দরকার আমি সবই করবো স্যার। বিজয়ের মতো সন্ত্রাসীদের দমন করতে প্রশাসন যদি আমাকে কাজে লাগায়, আমি অবশ্যই তাদেরকে সহযোগিতা করব। আর আমি কথা দিচ্ছি, যদি এদেরকে নির্মূল করতে পারি তাহলে কোনোদিন আর অস্ত্র হাতে তুলে নিব না। অবশ্যই তোকে একটা সুযোগ দেওয়া হবে, তবে একটা শর্তে। জি স্যার, বলেন কি শর্ত? যদি আমার হয়ে কাজ করিস তাহলে বাগাইছড়ি উপজেলা তোর আন্ডারে দিয়ে দেবো। আর প্রশাসনও তোকে যথেষ্ট সহযোগিতা করবে। শোন উদয়, বাংলাদেশে তোরা কার কার কাছে অস্ত্র বিক্রি করছিস সেটা সবই আমরা জানি। তবে তুই গ্রেনেড কারো কাছে বিক্রি করিস নি, এই জিনিসটা শুধু চেপে যাবে। আর বিজয় যে এগুলোর সাথে জড়িত ছিল সেগুলো সব স্বীকারোক্তি তুই দিয়ে দিবি। ঠিক আছে স্যার, আপনারা যেটা বলবেন সেটাই হবে। স্যার, আপনাকে আমি মন থেকে কথা দিচ্ছি, কোনোদিনও কথার অবাধ্য হব না। আপনার নীতি আর আদর্শ পাহাড়ি অঞ্চলে সরে দিতে যদি আমাকে জীবনও দিতে হয়, সেটা দিতে আমি রাজি আছি। ঠিক আছে, সেটা তোর পারফরমেন্সের উপর নির্ভর করবে। এ সম্রাট এক চালান করে দে। যেহেতু মিডিয়াটা জেনে গেছে তাই এক জামিন করে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এখানে কি আছেন? জি স্যার, বলেন। জব্বার সাহেব কি আসছে? হ্যাঁ স্যার, ডিএজি স্যারও সাথে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি একে লগাবে রেখে ডিআইজি কামরুলকে পাঠিয়ে দেন। ওকে স্যার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেড়ে ঢুকু, এখনো তুই বাড়িতে যাস নাই? ভাই আপনার সাথে তো কথা কবে চাচ্ছিলাম, সেই সুযোগ খুঁজতে খুঁজতে তো দেরি হয়ে গেল। তা কি কবু ক? আপনি তো ভোটের মধ্যে অনেকবারই কল দিয়েছিলেন, রিসিভ করিনি। কি করবো কন, পরিস্থিতির শিকার আছিলাম। শফিক এমনভাবে অক্টোপাসের মতো ধরছিল, মুখের উপর না করে পারিনি। তুই যে যারে নন্দীগ্রামের উপজেলার সেক্রেটারি পদ কিন্তু তোদাই দিছিল, খারাই ভুলে গেছু। শালার বেটা, আমি ফোন দিলে পরিস্থিতি দয় দেখাস না, আর তলে তলে তো শফিকের দালালি করে গেছু। আজকে তোর নেতার অবস্থা কুটি, চুরি চাপানি করে এলাকার থেকে ভাগছে। বাড়ির যে টিভির সামনে বসে থাকা, কিছুক্ষণের মধ্যে জানা পারবো তার এমপিসি আর নাই হয়ে গেছে। ভাই আমার ভুল হয়ে গেছে, এত কিছু তো হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তাই আর এটা নিয়ে মনে কষ্ট রাখেন না। তুই কি পাগলা হসুবে? তোর পদ কিভাবে না থাকে সেই ব্যবস্থা করবো। ওই কমিটির সহসভাপতি মস্তাক আছে না, হক বানামো সেক্রেটারি। ভাই ওইও তো দুর্নীতি আর চাঁদাবাদের সাথে যুক্ত। এ মাদারে, নিজের সরকারি তেল দে, ওর চিন্তা তোর করা লাগবি না। তোর যদি আর কোনো কথা থাকে ক, না হলে আমি চলে যাবো, তোর সাথে কথা কর সময় নাই। ভাই যদি কিছু খরচাপাতি করা লাগে তাও রাজি আছি, মনটা একটু নরম করেন। যেহেতু ভুলটা আপনার কাছে হয়েছে, আপনার কাছে শুধাতে চাই। আমি কথা দিচ্ছি ভাই, যতদিন দায়িত্বে আছে আপনার সাথে কোনোদিন দুই নাম্বারই করবো না। আমাকে যদি বিশ্বাস নাই করেন, মসজিদের ভিতরে যায় শপথ করতে রাজি আছি। তোর উপর তাই বিশ্বাস আমার উঠে আছে। শফিক তোর সাথে দুই নাম্বারই করছিল, তার সাথে যা যোগ দিছু। যা যা চলে যা, এটা কথা কে লাভ হবে না রে। বুঝা পারছি ভাই, এখন খুব রেগে আছে, রাগ কমলে দেখা করা লাগবে। এ ডনে, গাড়িটা বাই কর। আচ্ছা ভাই, বাইর করতেছি, আপনি আসেন। সবই তো শুনলে বাবা, আর 2 লাখ টাকার জন্য জামাইক ছাড়ে লিবার পাচ্ছি না। ওরা তো শিমুর চাচা, ওই নয় একটা ভুল করছে তাই বলে এতগুলো টাকা জরিমানা করা লাগবে? চেয়ারম্যান থাকা অবস্থায় আনালের জন্য কি করছে না করছে আমরা দেখিনি। অনেক বুঝাছি বাবা, তারা তো 5-এর কমে শিকারই হয় না। টেকা না দিলে বলে তাং, না খিলে মারে ফেলে দিবি। কি করবেন, ক্ষমতা আছে তার অপব্যবহার করিচ্ছে। তাহলে 2 লাখ নিবে চাচ্ছেন নাকি? আমার নিয়ম কানুন সব জানা আছে তো। 2 লাখই লিবার চাচ্ছি, তে কি নিয়ম কানুন বাবা? লাখে 15,000, 2 লাখ নিলে 30,000 টাকা প্রতি মাসে। এত টাকা? আমি তো মনে করছি 2 লাখে 5,000 টাকা সুদ আসবি। চাচা আমি কারেন্ট টাকা লাগাই, আপনি রিকোয়েস্ট করলেন দেখে লং প্রসেসে যাচ্ছি। সুদের অ্যামাউন্ট বেশি হলে 1 লাখ নেন। তাহলে বাবা 1 লাখই দাও, মাসে 30,000 টাকা সুদ দেয়া আমার পক্ষে সম্ভব না। আচ্ছা চাচা, একটু না অপেক্ষা করেন, আমি স্ট্যাম্প কিনে নিয়ে এসে সবকিছু প্রসেসিং করিচ্ছি। আচ্ছা বাবা, ঠিক আছে। ইমতিয়াজ, ডিআইজি স্যার আসতেছে, সবাইকে তাড়াতাড়ি এখানে ডাকো। স্যার, ভিতরে আইজি স্যার আছে, আপনাকে ফোন দিচ্ছি জানানোর জন্য, ফোনই তো রিসিভ করলেন না। তাই আমি কৌশল করে কয়ে দিছি আপনি একটা জরুরি অপারেশনে গেছেন। স্যারের সাথে আর কে আছে? কোপা শামসু, ভিতরে তো উদয়গঙ্গে সেই কোপাচ্ছে, বাইরে থেকে তো সেই কান্নার শব্দ পাওয়া যাচ্ছে, আর ফটফট করে কি দিয়ে যেন মারতিছে।
রিমান্ড রুমে এমার্জেন্সি লাইট জ্বলে থাকার কারণে আমি আশপাশ যাবার পারতেছি না। হ্যাঁ জানি তো, ক্ষমতাকে এরা সুন্দরভাবে ইউটিলাইজ করতেছে। রাজনীতি আর সন্ত্রাস একসাথে চলে না ইমতিয়াজ, প্রশাসনকে এরা হাতের পুতুল বানাছে। তোমরা মিয়া মদন ভয়ে কুকড়ে থাকো, যাও সবাইকে ডাকো। ওকে স্যার। না ডিআইজি স্যার এখনো আসিচ্ছে না, ভেতরের কাহিনী তো উল্টে যাবিনি। পরিস্থিতি যা দেখিচ্ছি অনেকজনেরই বিপদ ঘনে আসিচ্ছে। স্যার মনে হয় চলে আসলো, যাই তো। টুকু এসে অঙ্কা মেয়া মেয়া করেছিল কৃষক। কোথায় আছেন রে ডন? চুদনিত পড়লে বলে বিলে গাছে ওঠে, ওর হচ্ছে সেই হাল। সবিকের পিছন দিয়ে বাঁচ গেছেন, আমার কাছে সে ধর্ণা দিছে। এই শালার টুকু ভোটের মধ্যে যে কি করছে সেটা কি আমি ভুলে গেছি? ওর বাড়ি নন্দীগ্রাম, গাবতলি এসে ভোট মারে, কত বড় সাহস! এইরকম বেইমান খালি টুকু না, অনেক নেতারাই করছে, এমনি এমনি তো আর ফেল করেন নাই। আর শাহজাহানপুরে বাবলু আছে না, শালার বেটা টেকা খালো সব করলো, আর তলে তলে শফিকের ভোট করলো। এতদিন গেছে সব শালার মুখোশ ফাঁস হয়ে যাচ্ছে। তবে মাস্টার চাচাই উদ্যোগটা নিয়ে ভালো করছে, উপজেলা সব বেইমান নেতারা সাইজ হয়ে যাবে। সেটা তো হচ্ছেই রে, তবে কোনো কিছু ভালো লাগতেছে না, দিন দিন মনে হয় সবার কাছে মূল্যহীন হয়ে যাচ্ছি। বক্তব্য দিবার দেয় নাই দেখে এরকম মনে হচ্ছে ভাই। শোনেন, রাজনীতিতে উত্থান পতন আছে, এটা মনে রাখেন। গত কিছুদিন আগে তো আপনি সাধারণ সম্পাদক আছিলেন, খারাপ তো আমারও লাগিচ্ছে। কি এক নির্বাচনী ঝড় আসলো, হুই দিয়ে আম কুড়াবার যে বস্তা সহ সব হারালেন। রাজনীতিতে একটা কথা আছে না, ভুল থেকে শিক্ষা নেওয়ার সামনে এগোতে হয়। আমি শালা সারা জীবন ভুলই করে গেলাম, শিক্ষা আর নিবার পারলাম না। জীবনে বড় ভুল করে ফেলেছি, শফিকের মতো নেতার ছত্র ছায় থাকে। এই জন্যই তো রে হতাশার বিপদ পিছু ছেড়েও এখনো ছাড়ে নাই। নির্বাচনের আগে একবার যদি দুর্নীতির বিষয়টা শামসু ভাই করলাম নি, তাহলে কি উপর থেকে এইভাবে সিটকে নিচে পড়া লাগে? হ্যাঁ, এখন তো সেটা মনে হবেই, জানে শুনে কেউ কি বিপদ হাত দিয়ে টেনে নিবার চায়? তখন কোলে আপনার নমিনেশন বাতিল হওয়ার সম্ভাবনা থাকলো নি। সবাই এখন যাই কইক, পরিস্থিতি ভেদে তখন ব্যবস্থা নিল নি। তবে একটা কথা মাথায় রাখেন ভাই, খারাপ সময় আসেই ভালো সময়ের জন্য। না ঠিকই করছো, এই জন্যই তো মামলাটা থেকে রক্ষা পাওয়ার যাচ্ছি। আর দুর্নীতির মামলাটা শামসু ভাই দায়িত্ব নিছে। যাক, আল্লাহ এই যাত্রায় রহম করলে জীবন আর ভুল করবো না বাবা। এখন হাসপাতালের দিকে যা, ফারুকের মায়ের অপারেশন আছে সেটা দেখে আসি। এই সময় ওর পাশে থাকলে ভালো হবে নি। আচ্ছা ভাই, ঠিক আছে, যাচ্ছি। তোফাইল ভাইরা মিসাই স্যার অরিজিনাল খেলা খেলবারই পায় না। সবকিছু আমি তখন উদয়ের মুখ থেকে বার করেই ফেলাছিলাম, আপনি আমাকে তখন থেমে দিলেন। আরে আমি ভাবছিলাম নিজে এসে জিজ্ঞাসাবাদ করবো, এর মধ্যে যে আইজি স্যার এসে ঢুকে যাবে সেটা তো ভাবি নাই। আমি তো শামসুর ফোন ট্র্যাকিং করবে যে ধরা খেয়ে গেছিলাম স্যার। এই লোক তো হিসাবে চাইতেও বেশি চালাক। এইরকম একটা সফটওয়্যার হ্যাক করে আমাদেরকে ধরে ফেলে। স্যার আপনাকে আমি আগে বলিনি, শামসু নিশ্চয়ই কোনো শক্তিশালী নেটওয়ার্কের আয়ত্তাধীন আছে, তাই ওর ক্ষতি করবে গেলে সেই ডিভাইসটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। সবই বুঝছি জব্বার, কার দৌড় কত দূর সেটা দেখা হবে। স্যার আপনাকে আইজি স্যার ভিতরে ডাকে। আচ্ছা যাচ্ছি। স্যার আমিও যাবো আপনার সাথে। না না, খালি স্যারকে একাই ডাকছে, আপনি যায়েন না। এ জব্বার সাহেব থাকেন, আমি একাই কথা বলে আসি। আচ্ছা স্যার ঠিক আছে। কে বারে আয়নাল, আমি তো টেকা লিয়াচ্ছি, জামাই কোনটি? জামাই জায়গা মতোই আছে, আগে টেকা দেন। টেকা যে দুমো, বাড়ির তো মাস্টার গেরে কাউকে দেখিচ্ছি না। তারা প্রোগ্রামে আছে, টেকা হামাক দেন, আমি ছেড়ে দিচ্ছি, সমস্যা নাই। টেকা তো সব ম্যানেজ করে পাইনি, 1 লাখ টাকা কম আছে, এটা লিয়ে এনা ছাড়ে দাও। এত নাটক করেন কে? গতকাল আপনি কি কয়া হলো, ফুল টাকা ছাড়া ছাড়া হবে না? দেও বারে, এত কঠিন হচ্ছে কে? মানুষই তো মানুষের উপকার করে। ফাইজলামও করেন না, 5 লাখের 5 টাকা কম হলো ছাড়বো না। তোমরা তো দেখিচ্ছি আচ্ছা মানুষ, মনে কোনো দয়াই নাই, সুদের উপর টেকা লিয়াচ্ছি তাও ছেড়ে দিবে চাচ্ছ না। এ আপনি জানতো, ঘুরে ঘুরে বালের ওই একই পেছালি নিয়ে আসেন। ফুল টাকা হলে ছাড়া হবে, আর যদি কিছু বলার থাকে মাস্টার চাচা আসা পর্যন্ত অপেক্ষা করেন। কি আর করার, মাস্টারের জন্য অপেক্ষাই করি, তাক ছাড়া তো সমাধান হবে না। হাত পাও ধরে হলেও এই 4 লাখ টাকা দিয়েই ছাড়ানো, মজা আমাইবেন না খেয়ে মলো। ক্যারে সিটিং বাটপারি কৌশল শেষ পর্যন্ত আমার উপরে প্রয়োগ করলো। মনে রাখিস রে মিজান, তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। মাই আমি আমার কি করলাম, এরকম হুমকি দিচ্ছেন কি জন্য? সুধীর বেড়া, তুই টাউটমি করে আমার থেকে চিকিৎসার টাকা নিছু, আবার আয়নাল ভাইয়ের থেকেও নিছু। আমার তো মনে হচ্ছে তোরা যে এই চোর ধরে দিল এই জন্য আয়নালের থেকে টাকা খাসু। তে কত নিছু কত? মাই আপনার কাছে অস্বীকার করবো না, 10,000 টাকা নিছি।
আর বিশ্বাস করেন আইনালের থেকে তো আমরা টাকা চাইনি ওই তিন নিজেই খুশি মনে দিছে। ও বুঝে পারছি, তে তোরা এই টাকাতে কি করছু? গত রাতে মোবাইল গেছিলাম ভাই, ভরপুর মাল খাসি খায় সব শেষ। আইনাল ভাই তো ঘুরে 10,000 টাকা দিছে, আর এই দিক তো আমাকে একবার পুছলো না। দাঁড়া শালার আইনাল, তোকে ধরিচ্ছি। ভাই আপনি এনে নেওয়ার কোনো প্যাচ লাগান না, এমনি কয়েকদিন পর যে অত্যাচার নামে আসে আমাদের উপর আর সহ্য করে পারি না। আচ্ছা ঠিক আছে, তুই এখন যে আমার জন্য গরম পানি নিয়ে আয়। আর আইনাল কি আছে? হ্যাঁ গোদাম ঘরে দেখলাম তো। আচ্ছা ঠিক আছে, তুই যা। আরমান মল্লিককে যে করে হোক ধরতে হবে শামসু, দেরি হলে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। টেনশনের কিছু নেই, লাটাই তো হাতে আছে, ঘুড়ি কতদূর উপরে ওঠে সেটা দেখা যাবে নি। আরমান মল্লিকের সকল ডাটা আমার কাছে আছে, আজকের মধ্যেও গ্রেপ্তার করব। আর সেলিম ভাই স্বরাষ্ট্র দপ্তরে বসে কি ঘুমাচ্ছে নাকি? এই লোক তো দেখেছি ঠিক মতো দায়িত্ব পালন করে পারছে না। না না স্যার অ্যাক্টিভ আছে, খালি তোর কথা ভেবে এখনো পদত্যাগ করেনি, যাতে করে তোর সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখতে পারে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কামরুল সাহেব, ঢাকা বিভাগের দায়িত্ব ব্যয় তো ঠিকমতো দায়িত্ব পালন করে পারছেন না। কাশেম টিপি আর তোফাইলের জুট মিলে কেরা হামলা করলো, এলে কি বের করতে পারছেন? স্যার আমরা এদেরই তদন্ত করেছিলাম, সেই সূত্র ধরেই বিজয় আর উদয়কে গ্রেপ্তার করি। আপনার ধারণা ভুল আছে, বিজয়ই এগুলো করতো আর উদয় তো এদের প্রতিদ্বন্দ্বী ছিল। আপনি বিজয়কে ভালোভাবে ইন্টারোগেট করবেন, যেভাবে হোক এই অপরাধীদেরকে খুঁজে বের করতে হবে। কিন্তু স্যার বিজয়ের স্বীকারোক্তি অনুযায়ী উদয় এগুলা হ্যান্ড ওভার করছে। আপনাকে বলদ বানাছে মিয়া, সকল কালপিটের মূল হতে হচ্ছে ওই শালা। পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে, ওর মুখ থেকে সবকিছু বের করতে পারবেন। ঠিক আছে স্যার, আর উদয়কে কি করবো তাহলে? একে চালান করে বিজয়কে ইন্টিগ্রেট করে বিষয়টা তাড়াতাড়ি সমাধান করেন। ওকে স্যার। শালা আর কি একটা সিপিত পড়ে গেলাম। শামসু যে এঁকে করে হাঁটাহাড়ি ভেঙে দিবি সেটা তো বুঝারই পারিনি। আর তোফাইল ভাই যে যায় ফোন দিবার চলে এখনো দিল না, আসলে এটি চলিচ্ছেটা কি? না জেঙ্কে করে হোক বহিষ্কারাদেশ ঠেকান লাগবে, এমপি পদ চলে গেলে আমি একবারে মাঠে মারা খামো। হ্যাঁ রহমত, কি খবর? স্যার এদিক তো একটা কাহিনী ঘটে গেছে, শামসুর লোকজন তো আপনাকে ধরে বেড়াচ্ছিল। কি বলো, এত বড় সাহস আমাকে ধরবে আসে মানে? জি স্যার, আর যে হুমকি দিয়ে গেছে না আপনাকে বলে যেটি পাবি সেটি ফেলে দিবি। আর এরা তো বাটুলে ছাড়েনি, না জানি কি কি পরিকল্পনা করিচ্ছে স্যার, আমার তো সেই ভয় লাগিচ্ছে। এ রহমত, তোমার ভয় করার দরকার নাই, তুমি চুপচাপ থাকো, আমি বিষয়টা দেখিচ্ছি। ওকে স্যার।